তোমাদের এবার আমি শেখাবো দ্বিস্তম্ভ লেখ বা দ্বিস্তম্ভ লেখচিত্র। দ্বিস্তম্ভ লেখচিত্র মানে এখানে দেখো তোমরা তিনটে স্তম্ভ দেখতে পাচ্ছ। তো আগে আমরা জানি তাহলে আমাদের দরকার হবে যেটা একটা গ্রাফ খাতা। গ্রাফ খাতা এরকম হলেই হবে। গ্রাফ খাতাটা আমি তোমাদের দেখিয়ে দিই গ্রাফ খাতা কেমন হয়। গ্রাফ খাতা এমন হবে, একদিকে এইরকম ছক থাকবে, আমি পরিষ্কার একটা পাতা দেখি, একদিকে এরকম একটা ছক থাকবে, একদিকটা লাইন টানা থাকবে। গ্রাফ খাতাটা তোমাদের আরও ভালো করে দেখিয়ে নিয়ে এই জন্য খুব ছোটো ছোটো মিলিমিটারের গ্রাফও পাওয়া যায়। তোমরা সবসময় সেন্টিমিটার গ্রাফটা কিনবে, তাহলে প্রথমে গ্রাফ করতে সুবিধা হবে। এটাকে বলা হয় গ্রাফ। এবার গ্রাফ পেপার এটাকে বলা হয়। এইখানে দেখো প্রত্যেকটা 5 ঘর অন্তর অন্তর এই পাঁচ ঘর অন্তর অন্তর একটা দাগ আছে। হ্যাঁ, এই একটা এরকম মোটা মোটা দাগ 5 করে। কারণ কি, এখান থেকে দেখো এখান থেকে এই অবধি 5টা ঘর আছে, 1 2 3 4 5টা। আবার এখান থেকে এখানে দেখলে 1 2 3 4 5টা, এটা 10, তাহলে এটা হবে 15, এটা হবে 20। এইভাবে আমরা ভাবতে পারি। এইভাবে যদি ভাবি, আর এদিকটাতেও আর অন্য রকমভাবে মাপা যেতে পারে। এখানে একটা শহর মাপলাম, হয়তো ওখানে একটা শহর মাপলাম, এরকমভাবে আমরা ইচ্ছা মতন স্কেলটা তৈরি করে নিতে পারি। এইটা করার জন্য কেন আমরা এই কাজটা করব সেটা আমি তোমাদের বোঝাই আগে। দেখো আমি এখানে যে উদাহরণটা নিয়েছি, সেই উদাহরণে দুটো শহরের বৃষ্টিপাতের তুলনা নিয়েছি। দুটো না, 3টে শহরের বৃষ্টিপাতের তুলনা নিয়েছি দুটো বছরে। 2015-তে কলকাতাতে বৃষ্টি হয়েছিল 40 মিলিমিটার, মুম্বাইয়ে বৃষ্টি হয়েছিল 50 মিলিমিটার, আর দিল্লিতে বৃষ্টি হয়েছিল 80 মিলিমিটার। ঠিক আছে, তার মানে এখানে আমরা দেখছি কলকাতাতে 2015-এ কলকাতায় বৃষ্টিপাত 40 মিলিমিটার, 2015-এ মুম্বাইয়ে বৃষ্টিপাত 50 মিলিমিটার, 2015-এ দিল্লিতে বৃষ্টিপাত 80 মিলিমিটার। এইবার যদি আমি এটাকে গ্রাফে প্লট করতে চাই, আমি শুধু 2015টাই দেখছি। 2015টা দেখার জন্য আমরা কি করলাম, এদিকটায় কোনো আমি মাপ নিইনি, আমি অন্তত 5, দেখো এখানে 10 ঘর অন্তর অন্তর একটা করে আমি ফুটকি দিয়ে নিয়েছি। 10 ঘর অন্তর অন্তর ফুটকি দিয়ে এখানে কলকাতা, এটা মুম্বাই, আর এটা দিল্লি পেয়েছি। আর এখানে আমি 5 ঘর অন্তর অন্তর 50, 100, 150 লিখেছি। তাহলে আমার স্কেল কি? স্কেল হচ্ছে, হ্যাঁ আমরা দেখো এখানে স্কেল, আমরা উল্লম্ব অক্ষে এখানে আমরা কি মেপেছি? বৃষ্টিপাত। এখানে আমি বৃষ্টিপাত কিসে? বৃষ্টিপাতের একক ছিল আমাদের মিলিমিটার, বৃষ্টিপাতের একক মিলিমিটার। আর এখানে আমরা স্কেলটা, এটা লম্ব অক্ষ, লম্ব অক্ষে আমরা কি ধরছি? তাহলে লম্ব অক্ষে 1 স্কোয়ার, মানে এগুলো দেখো ছোটো ছোটো ঘরগুলো, প্রত্যেকটা বর্গক্ষেত্র, আমি এখানে একটা বর্গক্ষেত্রকে 10 মিলিমিটার করে ধরেছি, তাতে আমার কাজ করতে সুবিধা হবে। 10 মিলিমিটার করে যদি ধরি, এটা এখানে তাহলে 50, এটা 100, এটা 150। আচ্ছা, এইবার আমরা দেখেছি কলকাতার বৃষ্টিপাত 2015 ছিল 40 মিলিমিটার। তাহলে আমি এখান থেকে, কলকাতা এখানে শুরু করেছি, তাহলে এখান থেকে 1 2 3 4 ঘরের মাথায় ফুটকি দিয়ে আমি 2 ঘর চওড়া করে একটা কালো দিয়ে দাগ টেনে নিলাম, এটা একটা স্তম্ভ হলো। এইবার দেখছি ওই সময়ে 2015-তে মুম্বাইয়ের বৃষ্টিপাত কত? মুম্বাইয়ের বৃষ্টিপাত 50 মিলিমিটার। তাহলে মুম্বাইয়ের পয়েন্টটা থেকে আমি এখানে 50 অব্দি উঠলাম, উঠে এখান থেকে এখানে আমি একটা বার টেনে নিলাম, স্তম্ভ টেনে নিলাম। এই স্তম্ভটা যদি 2 ঘর চওড়া হয়, বাকি স্তম্ভগুলোও 2 ঘর চওড়া হবে। আর এখানে কোনো স্তম্ভের গায়ে কোনো স্তম্ভকে লাগিয়ে ফেলবে না, আপাতত যেভাবে আমরা করছি সেটাই, কোনো স্তম্ভের গায়ে কোনো স্তম্ভকে লাগিয়ে না। তখন আমরা তুলনায় যাব, যখন দ্বিস্তম্ভ লিখে যাব, তখন আমাদের একটা গায়ে আরেকটা স্তম্ভ লেগে যাবে। তো এইটা হলো আমার 2015-র বৃষ্টিপাতের গল্পটা। 2015-য় কোথায় কতটা বৃষ্টিপাত হয়েছে। এবার দেখো কেন এই লেখচিত্রের কাজটা কি। এবার তোমাকে যদি বলা হয় যে এটা, তোমরা যদি এই ছবিটা দেখো, এই ছবি তোমরা ক্রিকেট দেখতে দেখতে অনেক সময়ই দেখেছো, তোমাদের যদি দেখে ছবি দেখেই বলতে হয় যে কোন শহরে 2015-য় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, তোমরা ছবি দেখলেই বলতে পারবে যে 2015-তে দিল্লিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। কারণ দিল্লিরটা দেখছি, দিল্লির বারটা সবচেয়ে বেশি। যদি আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হয়, তাহলে দিল্লি, মুম্বাই, কলকাতা, বা আবার যদি কম থেকে বেশির দিকে যেতে হয় তাহলে কলকাতা, মুম্বাই, দিল্লি। আমরা দেখছি এখানে যেমনভাবে দেয়া আছে এইভাবেই আমরা র্যাঙ্কিংটা করতে পারবো। তাহলে ছবি দেখে আমরা সহজেই কাজটা করে ফেলতে পারবো। এইবার আমি 2016-র বৃষ্টিপাতগুলোও নিয়েছি। 2016-য় কলকাতায় হয়েছে 50 মিলিমিটার, মুম্বাইয়ে হয়েছে 60 মিলিমিটার,
দিল্লিতে হয়েছে 90 মিলিমিটার। কিছুই করিনি, আমি এখানে যা ডেটাগুলো ছিল সেগুলোকে কি করেছি, 10 মিলিমিটার করে বাড়িয়ে দিয়েছি। 10 মিলিমিটার করে বাড়িয়ে তারপর আমি আবার 2016-র জন্য যখন ছবি এঁকেছি, 2016-র জন্য আমি যখন ছবিটা আঁকছি তখন আমরা এখানে কি মেপেছি, এদিকে আবার বৃষ্টিপাত মেপেছি। এখানে আমরা বৃষ্টিপাত কিসে মাপছি, মিলিমিটারে। এবং আমি এখানে শহরগুলোকে রেখেছি, ওই 10 ঘর অন্তর অন্তর একটা করে শহর নিয়েছি। তাহলে কলকাতার বৃষ্টিপাত 50 মিলিমিটার ছিল, তাহলে এখানে 50 হয়ে কালো বারটা হয়েছে। তারপরে হচ্ছে মুম্বাইয়ের বৃষ্টিপাত ছিল 60 মিলিমিটার, তাহলে 50-এর ওপর 1 ঘর গেছি, কারণ আমি এখানে স্কেল হিসাবে লিখেইছি, এক একটা স্কোয়ারকে আমি 10 মিলিমিটার করে ধরছি, তাহলে এটা 50, এখানে হলো 60 মিলিমিটার গেছে। এরপর আসি আমরা দিল্লিতে কি হয়েছে, দিল্লিতে তো 2016 বৃষ্টিপাত হয়েছে 90 মিলিমিটার, তাহলে এক একটা ঘর করে আমি এখানে 9 ঘর অবধি উঠে সেখান থেকেও 2 ঘর চওড়া করে একটা বার টেনে নিয়েছি। এইভাবে আমরা লেখচিত্র আঁকতে পারি। এইবার আমরা যখন দ্বিস্তম্ভ লেখের দিকে যাব তখন আমাকে কি করতে হবে, এই দুটো ছবিকে একই চিত্রের মধ্যে আনতে হবে। এই দুটো ছবিকে একই চিত্রের মধ্যে আনতে হবে যাতে আমাদের তুলনা করা আরও বেশি সহজ হয়ে যায়। এই দুটো ছবিকে একই ছবির মধ্যে আমরা যখন আনতে পারবো তখন সেটাকে যে ধরনের ছবি হবে তাকে বলা হবে দ্বিস্তম্ভ লেখ। এবার আমরা দ্বিস্তম্ভ লেখের দিকে যাচ্ছি। আমাদের গণিত প্রভা বইয়ের অধ্যায় 16 অর্থাৎ 194 পাতার 2-এর অঙ্কটায় আমরা পর্বত শৃঙ্গগুলোর উচ্চতা এবং ছক কাগজে 1 একক সমান 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু আমি এখানে যেটা করেছিলাম যে সেই জন্য আমরা ছক কাগজে 1 মিটার সমান 1 একক সমান 1000 মিটার ধরলে খুব ছোটো ছোটো হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা মোটামুটি এক ঘরে 1 এককে এক একটা বর্গ করে ছোটো ছোটো এক একটা বর্গকে 200 মিটার উচ্চতা ধরে এগিয়েছি। আমাদের এখানে 4টে পর্বত শৃঙ্গের নাম দেওয়া আছে, গডউইন অস্টিন, কৈলাস, নন্দা দেবী, অন্নপূর্ণা। আমি এখানে যে ছবিটা এই ভিডিওটাতে দেখবে তোমাদের 4টে পর্বত শৃঙ্গের ছবি দেখিয়েছি এবং ছবি দেখিয়ে তাতে তার উচ্চতাগুলোও লিখে দিয়েছি। তার ছবি দেখানো হয়েছে এবং তাতে তার উচ্চতা লেখা হয়েছে, কিন্তু তোমরা ছবি দেখলে আমি বেশ কয়েকটা ছবি দিয়েছি, একটা ছবিতে 4টাকে আমি কোলাজ করে দিয়েছি, 4টাকেই কোলাজ করে দিয়েছি, কিন্তু 4টাকে যখন কোলাজ করে দিয়েছি সেটা দেখলেও কিন্তু আমরা বলতে পারছি না কোনটা বেশি উঁচু কোনটা কম উঁচু। হ্যাঁ, যতক্ষণ আমরা এই তথ্যগুলো পাচ্ছি, হ্যাঁ ছবি দেখে বলতে পারি। আমরা তথ্যটাকে যখন স্তম্ভ লেখে প্রকাশ করবো তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো কে বেশি উঁচু কে কম উঁচু। আগে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, দেখার পর দেখবে যে আমরা কীরকমভাবে এটার ছবিটা এঁকেছি। আমাদের গণিত প্রভা বইয়ের অধ্যায় 16 অর্থাৎ 194 পাতার 2-এর অঙ্কটায় আমরা পর্বত শৃঙ্গগুলোর উচ্চতা এবং ছক কাগজে 1 একক সমান 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু আমি এখানে যেটা করেছিলাম যে এবার আমরা দ্বিস্তম্ভ লেখ আঁকতে যাব, কীভাবে আমি দুটো ছবিকে একসাথে করবো সেটা দেখাচ্ছি। দেখো, কলকাতায় 2015-এর বৃষ্টিপাত কত, 24 মিলিমিটার, 2016-এর বৃষ্টিপাত 50 মিলিমিটার। মুম্বাইয়ে 2015-এ 50 মিলিমিটার, 2016-এ 60 মিলিমিটার। দিল্লিতে 80 মিলিমিটার 2015-এ, আর 2016-এ 90 মিলিমিটার। তাহলে আমরা এদিকটায় কি মেপেছি, বিভিন্ন বছরের বৃষ্টিপাত। এখানটা আমাদের কি দেখানো হয়েছে, বিভিন্ন বছরে বিভিন্ন বছর বলতে এখানে দুটো মাত্র বছর আছে, 2015 আর 16, এবং বৃষ্টিপাতের একক আমরা নিয়েছি এখানে মিলিমিটার। তাহলে এইবার আমার কাজ কি হবে, আমরা দেখতে পেয়েছি এখানে 3টে শহর আছে মাত্র, কলকাতা, মুম্বাই, দিল্লি, আর আমরা এখানে ডেটা পাচ্ছি তাহলে 6টা। আমি এই ডেটার মধ্যে সব থেকে আগে দেখবো সব থেকে বেশি কত আছে, তো 40, 50, 80, 50, 60, 90, তাহলে সব থেকে বেশি আছে 90। আর তারপর দেখবো সবচেয়ে কম কত আছে, 40। আচ্ছা, এবার 40 আর 90 দুটোই 10 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে 10 দ্বারা বিভাজ্য করলে আমার কাজ সহজে হয়ে যাবে। তাহলে আমি এখানে যা ধরবো, আমি লম্ব অক্ষে আমরা এখানে কি করব, আমরা লম্ব অক্ষে বৃষ্টিপাতকে পরিমাপ করা হবে, লম্ব অক্ষে বৃষ্টিপাত পরিমাপ করব, বৃষ্টিপাত একক মিলিমিটার, আমরা একক মিলিমিটার পরিমাপ করা হয়েছে, লম্ব অক্ষে বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে। এবং
এবং লম্ব অক্ষে ওয়ান কিউ এস কিউ বা স্কোয়ার, ওয়ান স্কোয়ার সমান সমান আমি 10 মিলিমিটার ধরছি। এই ওয়ান স্কোয়ার জিনিসটা কি? ওয়ান স্কোয়ার জিনিসটা দেখার হলে ওয়ান স্কোয়ারটা যদি দেখতে হয়, ওয়ান স্কোয়ার জিনিসটা হচ্ছে এই রকম, এই যে এক একটা ছোট্ট ঘর, এই যে এই ছোট্ট ঘরগুলোকে আমি এক একটা স্কোয়ার বলছি। এই ওয়ান স্কোয়ার হচ্ছে তোমার কাছে 10 মিলিমিটার। আমরা দেখে নিয়েছি এখানে সবচেয়ে কম ছিল 40 আর সবচেয়ে বেশি ছিল 90। আমি তাই জন্য এখানে 50-এ একটা ঘর, আমি এখানে একদম 100-তে গিয়ে ঘর করলাম, কারণ আমি এক একটা ঘরকে তো 10 করে ধরছি, একদম 100 ধরলাম, তাহলে গিয়ে এখানটা তাহলে শূন্য হবে। আচ্ছা, কিংবা আরও একটু পরিষ্কার ছবি করার জন্য আমি এটাকে কেটে দিচ্ছি তোমাদের ছবিটা বোঝানোর জন্য। আমি এইখানটা শূন্য ধরছি, এখানটা শূন্য ধরলে এটা তাহলে 50 হবে, আর এটা হবে 100। 50 আর 100 করার পরও আমি একটু জায়গা রাখলাম, আরও 5 ঘর মতন জায়গা রাখলাম। আর এদিকে আমাকে শহরগুলো মাপতে হবে। শহর দেখেছি আমরা 3টে আছে। আমি এখানে এই প্রথম এই 10 ঘরে একটা শহর নিলাম, এখানে 10 ঘরে একটা শহর নিলাম, এখানে 10 ঘরে একটা শহর নিলাম, তাহলে আমার এই ঘরে আরও 10 ঘর বাড়িয়ে জায়গা রাখবো। তাহলে আমরা ছবিটা শুরু করার জন্য আগে আমরা কি করে নিয়েছি, আমরা আগে স্কেল তৈরি করে নিয়েছি, আর কোথায় কি মেপেছি সেটা বলে দিয়েছি। আর আমরা অনুভূমিক অক্ষে তাহলে কি মাপছি, আমরা অনুভূমিক অক্ষে শহরগুলোকে দেখানো হয়েছে। ওখানে যেহেতু কোনো শহরের নাম তো আর স্কেল দিয়ে আমরা এককে আসবে না, সেই জন্য কোনো স্কেলের এককে আসবে না বলে আমরা অনুভূমিক অক্ষে জাস্ট শহরগুলোকে দেখাবো। হ্যাঁ, আমি শহরগুলিকে অনুভূমিক অক্ষে শহরগুলিকে প্রকাশ করা হয়েছে। অনুভূমিক অক্ষে আমরা শহরগুলিকে প্রকাশ করেছি। তাই যদি হয় তাহলে এবার দেখা যাক আমরা কিভাবে কাজটা করব। আচ্ছা, গ্রাফ করার সময় তোমরা সবসময় স্কেল এবং পেন্সিল দিয়েই কাজ করবে। হ্যাঁ, আমরা এখানে শেডের জন্য অন্য কালার ব্যবহার করতে পারি, কিন্তু স্কেল পেন্সিল দিয়ে কাজ করাটাই ভালো, কারণ কোথাও গন্ডগোল হলে তখন আমাদের মোছার সুবিধা থাকে। আমরা দেখি কলকাতায় 2015-এ কত হয়েছিল, 40 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আগে আমি এখানে লিখে নিই, এটা কলকাতার জন্য, এটা মুম্বাইয়ের জন্য, আর এটা দিল্লির জন্য। কলকাতায় 2015-তে দেখছি আমরা 40 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তাহলে কলকাতা থেকে আমি 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এটা একটা পয়েন্ট করলাম। হ্যাঁ, আমাকে যেহেতু ক্যামেরাটাকে আবার রাখতে হবে নইলে, তাই জন্য আমি এখানে আমাদের বোঝানোর জন্য করে নিচ্ছি। এই যে আমি এখানে এইখান থেকে এতটা আমি দাগ টেনে নিয়ে এই দাগটাকেই 2 ঘর অব্দি গেলাম। এটা তোমরা স্কেলের সাহায্যে করবে। আমার হাতের কাছে স্কেল থাকা সত্ত্বেও বা সেন্সার থাকা সত্ত্বেও আমি করছি না, এই জন্য যাতে আবার ক্যামেরা রাখতে হবে বলে। এই 40 এই 2 ঘর চওড়া একটা পার করে নিই। এটা 2015 কলকাতার কাজ শেষ। 2015-য় দেখতে পাচ্ছি মুম্বাইয়ে হয়েছে 50 মিলিমিটার। আমি আবার অন্য একটা পাল্লিতে যাচ্ছি, তাই জন্য 2015-য় 50 মানে 2015-র 50 মানে এই মুম্বাইয়ে 50 মানে মুম্বাইয়ে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর উঠলাম। 5 ঘর উঠে আমি এখানে কি করলাম, এখানেও সেই স্কেল দিয়ে দাগটা টানা উচিত, যেরকম রুলার দিয়ে টানবে, এখান থেকে টানবে। আর এটা যেহেতু 2 ঘর চওড়া করেছো, এগুলো সবই তাহলে এরপর থেকে যতগুলো বার আঁকবো সবকটাই বা স্তম্ভ আঁকবো সবকটাই 2 ঘর চওড়া হবে। এরপরে আসি দিল্লিতে। 2015-য় দিল্লিতে কত ছিল, 2015-য় দিল্লি দেখাচ্ছে 80 মিলিমিটার। তাহলে দিল্লিতে আমি যাব 80, 80-তে যাওয়া মানে হচ্ছে এটা হচ্ছে 50, এটা 60, এটা 70, এটা 80। তাহলে 80-র ঘরটাতে আমি পয়েন্ট করলাম, করে আবার সেই স্কেল দিয়েই করা উচিত এটা। আমরা আবার 2 ঘর গেলাম, গিয়ে আবার নামিয়ে দিলাম বারটাকে, হলো। তাহলে এটা 2015-র ছবিগুলো আঁকা হয়ে গেছে। এবার 2016-তে দেখি। 2016-তে কলকাতায় হয়েছে 50 মিলিমিটার। আমি কি করব, এই ঘর থেকে 50-এ যাব। 40 থেকে 50-এ যাওয়া মানে তো এখান থেকে এখানে এটা শেষ হয়েছে, তাহলে এখান থেকে যদি 50 কাউন্ট করো, 10, 20, 30, 40, 50, এই ঘরটায় এসে এখানটায় মার্ক করে দিলাম। আবার এটাকেও 2 ঘর চওড়া একটা পার তৈরি করবো। আবার আমরা যখন মুম্বাইয়ে যাচ্ছি, মুম্বাইয়ে 60 হয়েছে, মুম্বাইয়ে যখন 60 মুম্বাইয়ে যদি 60 হয়ে থাকে, তাহলে মুম্বাইয়ের ক্ষেত্রে কী হবে, 1 ঘর মুম্বাইয়ের ক্ষেত্রে ওটা একটা ঘর উঠবে। তাহলে এখানেও কত
কত হচ্ছে, মুম্বাইয়ের ক্ষেত্রে একটা ঘর ওঠা মানে এটা 50 থেকে একটা ঘর ওঠা মানে এই 60 হলো। হয়ে আমরা এখান থেকে আবার 2 ঘর চওড়া করে আবার একটা বার আঁকলাম। আর 2016তে দিল্লিতে কত হয়েছে, 2016তে দিল্লিতে হয়েছে 90 মিলিমিটার। তার জন্য আমি 2016তে 90 মানে আমি যেহেতু 10 করে বাড়িয়েছি বলে এক ঘর করে সুবিধে হচ্ছে, আমি এখানে 90 মিলিমিটারে আবার 2 ঘর চওড়া করে আবার একটা বার টেনে নিলাম। এগুলো সব এই বারগুলো স্কেল দিয়ে টানা উচিত, এই স্তম্ভগুলো। এইবার দেখো আমাদের পক্ষে তো বোঝা মুশকিল কোনটা 2015 কোনটা 2016, তার জন্য আমি 2016গুলোকে একটু শেড করে দিচ্ছি। এটা তোমরা পেন্সিলের সাহায্যেও এরকম শেড করতে পারো। এটা তোমরা পেন্সিলের সাহায্যে শেড করে দেবে, যে আমরা এরকম শেড করে দিলাম। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এরকমভাবে শেডটা করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা অন্যভাবেও শেড করতে পারো, তবে পেন্সিলেই করবে, তাহলে দেখতে ভালো হবে। আর কিছু আমাদের যদি করতে গিয়ে কোনো ত্রুটি থাকে তাহলে সেটা মোছামুছি করতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা কি মেপেছি, এদিকে অবশ্যই লিখবে যে বৃষ্টিপাত মাপা হচ্ছে। এদিকে বৃষ্টিপাত কিসে মাপা হয়েছে, মিলিমিটারে। আর তার স্কেল আমি আগেই বলে দিয়েছি, স্কেলটা লেখা মাস্ট। আর এদিকে আমরা কি মেপেছি, শহরগুলোকে। হ্যাঁ, এগুলোকে আমরা শহরগুলোকে লিখেছি। আচ্ছা, এইবার আমি যে এখানে ব্যবহার করলাম, সেটা ব্যবহার করলাম, সেটা তো আমাকে বোঝাতে হবে। তাহলে আমি কিভাবে লিখবো, এই যে যেগুলো ফাঁকা ফাঁকা সেগুলো কি হচ্ছে, ফাঁকা জায়গাগুলো আমাদের কি বোঝাচ্ছে 2015। আর 2015 বৃষ্টিপাত। যে স্তম্ভগুলো ফাঁকা সেগুলোকে কি হচ্ছে, যেগুলো শেড করিনি যে স্তম্ভগুলোতে, সেগুলো আমায় বোঝাচ্ছে 2015 বৃষ্টিপাত। আর যেগুলো শেড করা, শেডেডগুলো আমায় বোঝাচ্ছে, শেডেড যেগুলো রয়েছে সেগুলো বোঝাচ্ছে 2016 বৃষ্টিপাত। 2016 বৃষ্টিপাত কিসে, মিলিমিটারে। তাহলে এইবার যদি আমরা ছবির দিকে তাকাই, তাহলে আমরা বলতেই পারবো এই ছবিটা দেখে কত কি তথ্য আমরা বার করতে পারি। দেখো যে 2015 থেকে 2016-এ কলকাতা, মুম্বাই ও দিল্লিতে 10 মিলিমিটার করে বেশি বৃষ্টি হয়েছে, বা এক সম পরিমাণ বেশি বৃষ্টি হয়েছে। আচ্ছা, বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে এটা বলতে পারি। হ্যাঁ, দিল্লি, এদের মধ্যে এই 3টে শহরের মধ্যে দিল্লিতে প্রতি বছর এই পরপর 2 বছর সব থেকে বেশি বৃষ্টি হয়েছে সেটাও বলতে পারবো। ছবিটা এক ঝলক দেখলে কোন শহরে বেশি বৃষ্টি হয়, কোন শহরে কম বৃষ্টি হয় সেটাও তুলনা করে ফেলতে পারবো। অর্থাৎ যখন আমি এই দুটো ছবিকে, যখন আমরা আগে যে দুটো ছবি এঁকেছিলাম, এই দুটো ছবিকে যখন আমি একসাথে করলাম, তখন আমরা এই ছবিটা পেলাম। আগের দুটো ছবিকে আমরা একসাথে, আগের দুটো ছবি আমি এঁকেছিলাম আলাদা আলাদা করে, 2015 বৃষ্টিপাত আলাদা দেখিয়েছিলাম, 2016 বৃষ্টিপাত আলাদা দেখিয়েছিলাম। কিন্তু এখানে আমরা কি করলাম, 2015 আর 16 বৃষ্টিপাত একসাথে দেখিয়ে দিলাম। এবার এদিকে আমি এখন যেমন একটা অ্যারো চিহ্ন মেরেছি, এদিকেও একটা অ্যারো চিহ্ন মেরেছি। আর এই জায়গাটা তো আমি আর স্কেল দিয়ে করলাম না, তোমাদের এখানটা তোমাদের এই রকম এই জায়গাটা, এই লাইনটাকে স্কেল দিয়ে টেনে নেবে এবং এই লাইনটাও স্কেল দিয়ে টেনে নেবে, তবেই আপনারা স্তম্ভচিত্রগুলো ভালোভাবে করতে পারবেন। এবার আমরা বইয়ের গণিতপ্রভ বইয়ের, এটা হচ্ছে 194 পাতা 2-এর অঙ্কটা করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে নিচের পর্বতশৃঙ্গগুলির উচ্চতা দেখি এবং ছক্কা বুঝে 1 একক সমান 1000 মিটার উচ্চতা ধরে এগোয়। তো 1 একক সমান 1000 মিটার উচ্চতা ধরে এগোলে আমার ছবিটা দেখতে খুব ছোট ছোট হয়ে যাবে। সেই জন্য আমি যেটা করেছি, আমি এখানে মোটামুটি একটা স্কোয়ার সমান 200 একক 200 মিটার করে ধরেছি। এক একটা স্কোয়ার সমান 200 মিটার করে ধরেছি। আমি কি করেছি, আগে অঙ্কটা লিখে নিয়েছি। পর্বত শৃঙ্গগুলোর নাম গডউইন অস্টিন, কৈলাস, নন্দাদেবী, অন্নপূর্ণা। গডউইন অস্টিনের উচ্চতা 8610 মিটার, কৈলাসের উচ্চতা 6710 মিটার, নন্দাদেবীর উচ্চতা 7825 মিটার, আর অন্নপূর্ণার উচ্চতা 8090 মিটার। আমি আগে যে ছবিগুলো দিলাম, সেই 4টে ছবি দেখলে কোনটা সব থেকে উঁচু কোনটা সব থেকে নিচু বোঝা যাবে না, কিন্তু এখানে এই ডেটা যারা এগুলো পড়তে পারবে তারা তো বুঝতে পারবে কে বেশি উঁচু, কে বেশি কম, কে কম, কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, সবই বোঝা যাবে এখান থেকে। যাই হোক, আমরা যেভাবে করতে যাব সেটা হচ্ছে, আমি প্রথমে এখানে দেখে নিয়েছি সব থেকে বেশি ভ্যালু কত আছে 8610, আর সবচেয়ে কম ভ্যালু কত আছে 6710। সর্বোচ্চ উচ্চতা আছে 8610 মিটার, সর্বনিম্ন উচ্চতা আছে 6710 মিটার। এই দুটোর মধ্যে পার্থক্য কত, এই দুটোর মধ্যে পার্থক্য বার করতে গিয়ে আমরা যেটা পেলাম 80, এখানটা 3 গেল, হাতে রইল 1,
তাহলে হচ্ছে 1380 মিটার। এই গ্যাপটা 1380 মিটার, মানে 1380 মিটারকেও যদি 2 দিয়ে ভাগ করি প্রায় 7 ঘর। 1380 মিটারকে আমরা 2 নয়, যদি 200 দিয়ে ভাগ করি, কারণ আমরা কি করেছি, 1 ঘর সমান সমান 200 ধরেছি, তাই জন্য যদি 200 দিয়ে ভাগ করি তাহলে আমরা মোটামুটি 0 0 কেটে গেল, 13কে 2 দিয়ে গুণ 1380 ছিল, তাহলে একটা শূন্য কাটলো, তাহলে 138/20 আছে। 138/20 মানে আমরা পাচ্ছি 6.9, মানে 7 ঘর প্রায়, মানে আমার দরকার হবে 7টা ঘর মতন। আমরা এখানে যেটা করেছি দেখো, এদিকে এখানে আমি এইখানটা গডউইন অস্টিন মেপেছি প্রথম 5 ঘরের পর। আচ্ছা, তারপরে গিয়ে আমরা 10 ঘরে গিয়ে কৈলাস মেপেছি, 15 ঘরে গিয়ে নন্দা দেবীকে মেপেছি, আর 20 ঘরে গিয়ে অন্নপূর্ণাকে মেপেছি। এর পাশে একটু জায়গা রেখেছি, আর এদিকে আমি এক ঘরে 200 করে ধরেছি বলে 5 ঘর অন্তর অন্তর আমি 1000 করে বাড়িয়েছি। 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000 এইভাবে বাড়িয়েছি। তো এইভাবে যখন বাড়াচ্ছি তাহলে দেখা যাক প্রথমে উচ্চতা কার আছে, গডউইন অস্টিনের উচ্চতা 8610 মিটার। এবার এই 8610 মিটার আমি কি করে আনবো? 8610 মিটার আমাকে যদি বই দিয়ে আনতে হয়, তার জন্য আমরা কি কাজ করতে পারি দেখা যাক। আমি প্রথমে এই গডউইন অস্টিনটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে আগে আমি 8000 অবধি তো এমনিই পৌঁছে গেলাম, 8000 অবধি পৌঁছে গেছি। এইবার আমরা জানি এক ঘর সমান সমান আমরা কি ধরেছি, একটা স্কোয়ার সমান সমান ধরেছি এখানে 200 মিটার। একটা স্কোয়ার সমান সমান আমি ধরছি 200 মিটার। তাহলে 8000 হলো একটা ঘরে, তারপরে কটা ঘর যাবে? এক ঘর 8200, 2 ঘরে 8400, 3 ঘরে 8400, এই 8600। 8600 জাস্ট একটু উপরে উঠেছি, একটু উপরে উঠে আমি 2 ঘর চওড়া করেই আবার একটা বার টেনে নিলাম নীল দিয়ে। এটা তাহলে গডউইন অস্টিন। এবার গডউইন অস্টিনের পর আমাকে দেখতে হবে নন্দা দেবী, 6710। তাহলে আমি আগেই নন্দা দেবী বললাম, কৈলাস হচ্ছে 6710। তাহলে কৈলাসে কি করছি? কৈলাসের জন্য আমরা প্রথমেই একদম এইখান থেকে শুরু করে একদম 6000 অবধি উঠে গেলাম, 6200, 6400, 6600। এখানে এক ঘরে 200 মানে হাফ ঘরে 100, তাহলে 6700 হাফ ঘরের থেকে একটু উপরে গিয়ে 6710 করে এরকম আবার 2 ঘর চড়া করে আরেকটা বার টেনে দিয়েছি। এইবার আছে নন্দা দেবী হচ্ছে 7825। নন্দা দেবী যখন 7825, তাহলে আমি 7000 অবধি আগে চলে গেলাম, তারপর উপরে উঠেছি 4 ঘর উঠলে 7800 হলো। তারপর 4 ঘরের উপর অল্প একটুখানি উঠলে, মানে 1/4 ভাগ, এই ঘরটার 1/4 ভাগ তো 25, মোটামুটি 1/4 ভাগ নিয়ে এই 7825 করে আমি আবার 2 ঘর চওড়া করে আরেকটা বার টেনেছি। এরপরে আছে আমার অন্নপূর্ণার উচ্চতা 8090। আমি কি করেছি, এই 8000 গেছি, এক ঘরে 200, তাহলে হাফ ঘরে 100, তাহলে হাফ ঘরের একটু নিচে একটা পয়েন্ট নিয়ে আবার 2 ঘর চওড়া করে আর একটা বাড়ে গেছি। তাহলে এই যে ছবিটা দেখলে আমরা ডাইরেক্ট বুঝতে পারছি কে বেশি উঁচু কে কম উঁচু। আমরা বলতে পারি গডউইন অস্টিন, এই 4টি স্ট্রিংয়ের মধ্যে গডউইন অস্টিন ফার্স্ট, তারপরে হচ্ছে নন্দা দেবী, তারপরে হচ্ছে অন্নপূর্ণা, তারপরে নন্দা দেবী, তারপরে কৈলাস। এরকমভাবে বোঝানো যায়। আমি এখানে অন্যান্য কালার দিয়ে করেছি, তোমরা পেন্সিলে যখন করবে এক একটাকে এক এক রকম শেড দেবে এবং সেই শেডগুলো এখানে লিখে দেবে, কোনটা কি বোঝাচ্ছে সেটা বুঝিয়ে দেবে। যেমন আমি যদি লিখি তখন লিখতাম যে এইখানে নীলটা আমাকে বোঝাচ্ছে গডউইন অস্টিন, লাল স্তম্ভটা আমাকে বোঝাচ্ছে কৈলাস, সবুজ স্তম্ভটা বোঝাচ্ছে নন্দা দেবী, আর বেগুনি স্তম্ভটা আমাকে বোঝাচ্ছে অন্নপূর্ণার উচ্চতা। তাহলে কে ফার্স্ট সেকেন্ড এগুলো আমরা সহজেই বুঝে যাচ্ছি। এবং এদিকে আমরা কি মেপেছি, এদিকটায় মেপেছি আমরা উচ্চতা। কিসে মেপেছি উচ্চতাকে? মিলিমিটারে। উচ্চতাকে মেপেছি মিটারে। উচ্চতা আমরা মেপেছি মিটারে। আর এখানে যেহেতু এগুলো কোনো অ্যাট্রিবিউটস বলা হয়, এগুলোকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয় অ্যাট্রিবিউট, এগুলো একটা নামগুলোকে তার মাপার কিছু নেই, সেই জন্য এটাকে এরমই রেখে দিয়েছি। হ্যাঁ, এরমভাবে আমরা স্তম্ভচিত্র বানাতে পারি। এটা হচ্ছে স্তম্ভচিত্র, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে দ্বিস্তম্ভচিত্র জানা। এবার আমরা শিখব দ্বিস্তম্ভ লেখ বা দ্বিস্তম্ভচিত্র কেমনভাবে আঁকতে। এখানে 5টা খেলার নাম দেওয়া আছে: ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে 12 জন ক্রিকেট খেলে, 14 জন ফুটবল খেলে, সাঁতারে আছে 8 জন, হকি খেলে 11 জন এবং খোখো খেলে 10 জন।
আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে 14 জন ক্রিকেট খেলে, 16 জন ফুটবল খেলে, সাঁতারে আছে 10 জন, হকিতে 12 জন, খোখোতে 8 জন। এবার এইটাকে একটা চিত্রের সাহায্যে যখন আমরা তুলনা করব তখন আমরা ব্যবহার করব দ্বিস্তম্ভ চিত্র বা দ্বিস্তম্ভ লেখ। এবার দ্বিস্তম্ভ চিত্র মানে কি, আমরা কি ব্যবহার করব বলছি বারবার, দ্বিস্তম্ভ চিত্র। হ্যাঁ, স্তম্ভ মানে আমরা কি জানি, থাম, আর দ্বি মানে আমরা কি হচ্ছে দুই, মানে দুখানা করে থাম থাকবে। এবার দেখা যায় এবার কি করব, আমরা এখানে পুরো আগে ভালো করে দেখে নেব এখানে আমার সব থেকে কম কত আছে। সব থেকে কম দেখতে পাচ্ছি 8, আর সব থেকে বেশি কত আছে, সব থেকে বেশি যদি দেখি তাহলে 16, মোটামুটি 8 ঘরের গ্যাপ। তাহলে অসুবিধা কিছু নেই, আমি এখানে একটা জায়গা নিলাম যেটা আমার 0। এখানে আমার 5টা খেলা আছে, আমি 5 ঘর অন্তর অন্তর একটা করে খেলার নাম দিচ্ছি। এটা ক্রিকেট, এটা ফুটবল, এটা সাঁতার, এটা হকি, এটা খোখো। তার 5 ঘর পরে গিয়ে আমি একটা অ্যারো চিহ্ন দিলাম, এবং এই লাইনটাকে তোমরা পেন্সিল দিয়ে, স্কেল এবং পেন্সিল দিয়ে এই লাইনটাকে প্রমিনেন্ট করে দেবে, আরও পরিষ্কার করে দেবে, স্কেল পেন্সিল দিয়ে জুড়ে দেবে। আর সপ্তম শ্রেণীতে এদিকে আমি ছাত্রছাত্রীর সংখ্যা মেপেছি, আমি দেখেছি সব থেকে কম ছাত্র আছে 8 জন, সব থেকে বেশি আছে 16 জন। আমি সেই জন্য এখানে এক এক ঘরে এক একজনকে ধরে এই 10, এই আমার 20, আর এই 30 অবধি রাখলাম, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, সেই জন্য 30 অবধি রাখা। এবং তোমরা এখানেও কি করবে, এখানেও এরকম লম্বা করে পেন্সিল দিয়ে দাগ টেনে দেবে। আমাকে পেন্সিল দিয়ে দাগ টানতে গেলে বা পেন দিয়ে দাগ টানতে গেলে আমাকে আবার ক্যামেরা নামাতে হবে, সেই জন্য আমি করছি না। তাহলে এখানে আমরা কি মাপছি, এখানে আমি মাপছি ছাত্রছাত্রী সংখ্যা, এদিকে আমরা মাপছি ছাত্রছাত্রী সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এইবার এদিকে আমরা কি মেপেছি, ক্রিকেট, ফুটবল, তারপর সাঁতার মানে সুইমিং, আচ্ছা, তারপর হকি, তারপর খোখো। আমি এরমভাবে নাম দিয়ে নিলাম, শর্ট ফর্মে নাম দিয়ে নিলাম। এরকম শর্ট ফর্মে নাম দিলে পরে লিখে দিতে হয় যে কোনটা কি, মানে সি সমান সমান ক্রিকেট, এফ সমান সমান ফুটবল, এটা তোমাকে বলে দিতে হবে। আর এখানে আমরা কি করেছি, আমরা লম্ব অক্ষে আমরা যেটা করলাম, লম্ব অক্ষে 1 স্কোয়ার সমান সমান আমরা মাপছি, লম্ব অক্ষে 1 স্কোয়ার সমান সমান আমি একজন ছাত্রছাত্রীকে মাপছি, একজন ছাত্র বা ছাত্রীকে মাপা হচ্ছে, ঠিক আছে, একজন ছাত্র বা ছাত্রীকে মাপা হচ্ছে, এক একটা বর্গে একজন ধরা হচ্ছে তাহলে প্রথমে আমরা দেখি সপ্তম শ্রেণীর ক্রিকেট খেলে কতজন। সপ্তম শ্রেণীর ক্রিকেট খেলছে 12 জন। তাহলে আমি এইখানে ক্রিকেটে যাব, ক্রিকেটে গিয়ে 12, এই 10, এখানে এক ঘরে 11, এই হলো 12 একটা পয়েন্ট করে রাখলাম, হয়েছে। আচ্ছা, সপ্তম শ্রেণীর ফুটবল খেলে হচ্ছে 14 জন, সপ্তম শ্রেণীতে ফুটবল খেলে 14 জন, তাহলে 10, এইখানে হলো 14 জনে একটা পয়েন্ট করে রাখলাম। তারপর সাঁতার আছে 8 জন, সাঁতার 8 জন মানে 10-এর 2 ঘর নিচে 8 জন হবে, এই 8 জনে একটা পয়েন্ট করে রাখলাম। তারপর হকি হচ্ছে 11 জন, হকি থেকে শুরু করলাম, করে এই 11 গেলাম, একটা পয়েন্ট করলাম। এইবার খোখো হচ্ছে 10 জন, খোখোতে আমি 10-এ একটা পয়েন্ট। এইবার এগুলো থেকে আমি বারগুলো এঁকে নেব, সেই বারগুলো আঁকবো বলে আমি আপাতত ভিডিওটাকে একটু স্টপ করব। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে পয়েন্টগুলো আগে করে নিয়েছিলাম। এইবার আমি কি করলাম, এই পয়েন্টগুলোতে এইখানে এই যে ক্রিকেটে এখানে স্কেলটাকে বসালাম, বসিয়ে এই যে এই পয়েন্ট অব্দি একটা লম্ব টানলাম, লম্ব টেনে আবার এখান থেকে এখানে অব্দি স্কেল দিয়ে একটা লম্ব টানলাম, এটা 2 ঘর আছে, 2 ঘর, আবার এখান থেকে এখানে আমি স্কেল দিয়ে আবার একটা লম্ব টেনে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটা সবকটা, ফুটবলের ক্ষেত্রেও তাই, যে পয়েন্টটা অব্দি গেছিল সেই পয়েন্ট থেকে আবার 2 ঘর চওড়া করে একটা লম্ব টেনেছি, সুইমিংয়ের ক্ষেত্রেও তাই করেছি, হকির ক্ষেত্রেও তাই করেছি, আবার ক্রিকেটের ক্ষেত্রেও তাই করেছি। এইবার দেখবো এগুলো তো সপ্তম শ্রেণীর, এই বেগুনি যে স্তম্ভগুলো তৈরি হলো এগুলো সপ্তম শ্রেণীর। এবার অষ্টম শ্রেণীর জন্য আমরা নীলকালি ব্যবহার করেছি, তাহলে অষ্টম শ্রেণীটা আমরা এখানে নীলকালির সাহায্যেই দেখানোর চেষ্টা করছি। নীলকালি দিয়ে আমি দেখাবো যে এখানটাতে আমরা যখন সপ্তম শ্রেণীকে দেখাতে যাব তখন সপ্তম শ্রেণী কীভাবে, সপ্তম বলছি সরি, আমরা এবার এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীকে দেখাতে পারলাম, এবার আমি অষ্টম শ্রেণীকে দেখাবো। অষ্টম শ্রেণীর জন্য আমরা নীলকালি ব্যবহার করেছিলাম, আমরা অষ্টম শ্রেণীর জন্য নীলকালি ব্যবহার করেছিলাম।
তাই জন্য আমি অষ্টম শ্রেণীটা নীল কালি দিয়েই দেখাবো তোমাদের সুবিধার জন্য। এখানে আমি অষ্টম শ্রেণীতে দেখছি ক্রিকেট খেলে 14 জন। তাহলে আমি কি করব, এখানে আমরা এই অবধি পেয়েছিলাম এটা 10, এইখান থেকেই এটা তো 11, 10-এর পর আমি এখান থেকে 4 ঘর উঠলাম। এটা হচ্ছে 11, এটা 12, এটা 13, এটা 14। এখানে আমি একটা পয়েন্ট করলাম, নীল দিয়ে পয়েন্ট করে রাখলাম। এরপর আমরা কি করব, দেখব ফুটবল খেলে কতজন। ফুটবল খেলে 16 জন। তাহলে আমরা এখানে ফুটবল 16, তার মানে এই পয়েন্টটা থেকেই উঠবো। এটা তো 14 অবধি ছিল, এখান থেকে আর 2 ঘর উঠলেই তাহলে 16, এইটা 15, এটা 16। আচ্ছা, এখানে পয়েন্ট পেলাম। এরপর হচ্ছে সাঁতার হচ্ছে 8 জন, সাঁতারে 8, আর 8-এর হচ্ছে সাঁতার 10। তাহলে এইখানে 10-এর পয়েন্টটা পেলাম, এইখানে 10-এর পয়েন্টটাকে করলাম। এইবার আমরা দেখছি হকিতে ওদের হচ্ছে 12, হকিতে 12 মানে 10-এর পর 2 ঘর যাব, এইখানে একটা পয়েন্ট পেলাম। আর খোখোতে 8, খোখোতে 8 মানে আমি এইখানে একটা পয়েন্ট পেলাম, 10-এর 2 ঘর নিচে একটা পয়েন্ট নিলাম, 8 এই বারটার উপরেই নিলাম। এবার আমি কি করবো জানো, আমি একটা তোমাদের দেখাচ্ছি। এখানে এইরকমভাবে স্কেল, এখান থেকে এতটা স্কেল দিয়ে জুড়ে এটাকেও 2 ঘর চওড়া করে এইরকম একটা বার টেনে দেবো, 2 ঘর চওড়া একটা বার টেনে দেবো। যেহেতু হাতে টানলাম, যেহেতু বেঁকে গেল, এটা 2 ঘর চওড়া একটা বার টেনে দেবো। আবার আমি এরকমভাবে পরপর সব কটাতে বারটা টেনে নিয়ে ফিরছি। আমার এবার নীল বারগুলো, আমার পয়েন্টগুলো করা ছিল, এই নীল বারগুলোকেও আমি 2 ঘরই চওড়া রেখেছি, 2 ঘর করেই চওড়া রেখেছি। এবার দেখো এই যে এই 2টো বার, এখানে 2টো বার, এগুলোর মধ্যে একটা করে ঘর কিন্তু গ্যাপ আছে, সব ঘরগুলোর মধ্যে একটা করে ঘর গ্যাপ আছে, মানে সব একসাথে মিশে যাবে না। যত বেশি এখানে গ্যাপ রাখা যায় ততই ভালো। এই জিনিসটা এখানে আমরা দেখালাম। তাহলে এদিকে আমি ছাত্রছাত্রী সংখ্যা মেপেছি। এবার আমরা কি করছি, তাহলে আমরা নীল দিয়ে যেটা বোঝাচ্ছি, নীল স্তম্ভ আমাকে কি বোঝাবে, নীল স্তম্ভগুলো আমাদের বোঝাচ্ছে তাহলে এখানে ক্লাস 8-এর ছাত্রছাত্রী সংখ্যা, নীলটা দিয়ে আমরা বুঝিয়েছি ছাত্রছাত্রী, ক্লাস 8-এর ছাত্রছাত্রী। আর যেটা আমাদের একটু বেগুনি আছে, সেই বেগুনিটা দিয়ে আমরা বুঝিয়েছি, হ্যাঁ, এটা বেগুনি স্তম্ভ বা পার্পল বলা যেতে পারে। এই বেগুনি লিখছি আমি এখানে, বেগুনি স্তম্ভ বা একটু গোলাপি আর বেগুনির মিশ্রণে এসছে কালারটা, বলে গোলাপি স্তম্ভও লিখতে পারতাম। সেটাই হয়েছে, আমরা মেপেছি ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের মাপা হয়েছে। এবং কি করেছি, এক একটা স্কোয়ার মানে একজন ছাত্রছাত্রী ধরেছি, এক একটা স্কোয়ার মানে একজন করে আমরা ধরেছি। তাহলে এই হচ্ছে এখানে আমরা দেখছি। তাহলে এই ছবিটা যদি দেখো, তাহলে আমরা দেখছি অন্যান্য খেলাগুলোতে, মানে ক্রিকেট, ফুটবল, সুইমিং, হকি, এই সমস্ত খেলাই ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের চেয়ে বেশি খেলে। কিন্তু খোখো ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা অপেক্ষাকৃত কম খেলছে, ক্লাস 7 বেশি খেলছে, ক্লাস 8 কম খেলছে। এখান থেকে আমরা তুলনা করে ফেলতে পারলাম দুটো জিনিসের মধ্যে। এইভাবে আমরা তুলনা করার জন্য দ্বিস্তম্ভ লেখ ব্যবহার করতে পারি। তাহলে দ্বিস্তম্ভ লেখের ব্যবহারটা হচ্ছে যখন আমরা বিভিন্ন তথ্যের মধ্যে বা দুটো তথ্যের মধ্যে আমরা তুলনা করব, তখন আমাদের দ্বিস্তম্ভ লেখ ব্যবহার হয়। অর্থাৎ দ্বিস্তম্ভ লেখ কাকে বলে সেটাই যদি তোমাদের বলতে হয়, তাহলে বলবে কোনো বিশেষ বিষয় বা ক্ষেত্রের কিছু তথ্য জানার জন্য তাদের মধ্যে তুলনামূলক তথ্য সংগ্রহের জন্য সুনির্দিষ্ট নিয়মের অধীনে যে স্তম্ভচিত্র আঁকা হয় তাকেই স্তম্ভলেখ বলা হয়। তাহলে আগে আমি বলছি স্তম্ভলেখ কাকে বলে। স্তম্ভলেখ হচ্ছে এই যে এই আগেই আমি শুরুতে যে ছবিগুলো এঁকেছিলাম, এই ছবিগুলো হচ্ছে আমাদের স্তম্ভলেখ। তাহলে স্তম্ভলেখ বা স্তম্ভচিত্র কাকে বলছে, আমরা বলছি কোনো বিশেষ বিষয় বা ক্ষেত্রে কিছু তথ্য জানার জন্য তাদের মধ্যে তুলনামূলক তথ্য সংগ্রহের জন্য সুনির্দিষ্ট নিয়মের অধীনে যে স্তম্ভচিত্র আঁকা হয় তাকেই স্তম্ভলেখ বলা হয়। আরেকবার বলে দিই, স্তম্ভলেখ কাকে বলা হয়, কোনো বিশেষ বিষয় বা ক্ষেত্রের কিছু তথ্যের জানার জন্য তাদের মধ্যে তুলনামূলক তথ্য সংগ্রহের জন্য সুনির্দিষ্ট নিয়মের অধীনে যে স্তম্ভচিত্র আঁকা হয় তাকেই স্তম্ভলেখ বলা হয়। আচ্ছা, এখানে এই যে আমরা বলছি সুনির্দিষ্ট নিয়ম আমি এখানে কি মেনেছি, এখানে আমি 5 ঘরে 50 ধরেছি, মানে এক একটা ঘরে আমি এক স্কোয়ার সমান 10 মিলিমিটার ধরেছি। এইটা কিন্তু অবশ্যই লিখতে হবে স্কেলটা কি, কোথায় কি মাপছো এবং স্কেলটা কি সেটা তোমাকে বলতেই হবে, নইলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এখানে এটা হচ্ছে শহরগুলো এদিকে মাপছে, আর এখানে মিলিমিটারে বৃষ্টিপাত মেপেছি।
এটা কোন বছরের দেখিয়েছি আমরা? এটা 2015-র বৃষ্টিপাতটা দেখিয়েছি। হ্যাঁ, তাহলে 2015-র বৃষ্টিপাত, ঠিক আছে, 2015-র বৃষ্টিপাত। আর এখানে আমি কি দেখিয়েছি? এখানে দেখিয়েছি 2016-র বৃষ্টিপাত। তাহলে কোন অক্ষে কি মেপেছি এবং এক একটা গড় সমান কত করে ধরেছি সেটা আমায় বলে দিতে হবে। এটা তো গেল স্তম্ভ লেখের কথা, কিন্তু আমরা তো আসছি দ্বিস্তম্ভ লেখে। আমরা এটা দ্বিস্তম্ভ লেখে এঁকেছিলাম, তারপর পরে আবার আমরা যেটা আঁকলাম সেটাও আমাদের কাছে এটা স্তম্ভ লেখ, কিন্তু এখানে আমি আবার কি করলাম? দ্বিস্তম্ভ লেখ আঁকলাম। তাহলে এই দুটি স্তম্ভ লেখ পাশাপাশি এঁকে তুলনা করার জন্য স্কেল দিয়ে যে চিত্র আঁকা হয় তাকে দ্বিস্তম্ভ লেখ বলে। তাহলে কি বললাম? দুটি স্তম্ভ লেখ পাশাপাশি এঁকে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় তাকে দ্বিস্তম্ভ লেখ বলা হয়। তাহলে দ্বিস্তম্ভ লেখ কাকে বলে? এটার প্রশ্নের উত্তর দিতে হলে বলবে কোনো বিশেষ বিষয় বা তথ্যের ক্ষেত্রে, কোনো বিশেষ বিষয় বা ক্ষেত্রে কিছু তথ্য জানার জন্য তাদের মধ্যে তুলনামূলক তথ্য সংগ্রহের জন্য সুনির্দিষ্ট নিয়মের অধীনে যে স্তম্ভচিত্র আঁকা হয় তাকেই স্তম্ভলেখ বলে। এবং এই দুটি স্তম্ভলেখ পাশাপাশি এঁকে তুলনা করার জন্য স্কেল দিয়ে যে চিত্র আঁকা হয় তাকেই দ্বিস্তম্ভলেখ বলা হয়। তাহলে স্তম্ভলেখ, দ্বিস্তম্ভলেখ এগুলো বুঝতে পারলে এবার তোমাদের কাজ হবে, ক্লাসে যখন আমি এই ভিডিওটা দেব তখন তোমরা আমাকে বইয়ের তোমরা আমাকে 2 আর 3 যে দুটো অঙ্ক আমি করে দিয়েছিলাম তোমাদের বইয়ের 194 পাতার 2 আর 3 এই দুটো অঙ্ক গ্রাফ পেপারে করে আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা। এটা হচ্ছে তোমাদের কাজ। হোমওয়ার্কটাও আমি বলে দিলাম যে ভিডিওটা দেখবে। হোমওয়ার্কটাও আমি বলে দিচ্ছি যে বইয়ের 194 পাতা 2 আর 3 এই দুটো ছবি তোমাদের এরম গ্রাফ পেপারে করে পাঠাতে হবে, এই পোস্ট করতে হবে। এইখানে দেখো আমি 2-এরটা করেছি, পর্বত শৃঙ্গগুলো আর এই উচ্চতাগুলো। আমি প্রথমে যে ছবিগুলো দেখিয়েছি পর্বত শৃঙ্গ আর উচ্চতার কিছু ছবি দিয়েছি, পর্বত শৃঙ্গগুলোর ছবি দিয়েছি, গডউইন অস্টিন, কৈলাস, নন্দাদেবী, অন্নপূর্ণা, এই সমস্ত শৃঙ্গগুলোর ছবি দেখেছি। ছবি দেখলে পরে কিন্তু আমরা বুঝতে পারছি না, ছবিগুলো আলাদা আলাদা থাকলে বুঝতে পারছি না কে বেশি উঁচু কে কম উঁচু। তারপর আবার যদি ছবিগুলোকে আমি কোলাজেও নিয়ে আসি তাহলেও দেখে বোঝা যাচ্ছে না কে বেশি উঁচু কে কম উঁচু। সেইটা যখন আমরা এই স্তম্ভচিত্র আঁকছি বা স্তম্ভলেখ আঁকছি তখন কিন্তু বুঝতে পারছি কে বেশি উঁচু কে কম উঁচু। আর যখন আমরা দ্বিস্তম্ভলেখ আঁকছি তখন সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণীর মধ্যে সহজেই আমি তুলনা করে ফেলতে পারছি। আমরা জানি এই যে বেগুনি যে স্তম্ভগুলো আছে সেগুলো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরটা, আর নীল স্তম্ভগুলো তোমাদের কাছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। তোমরা চাইলে পেন্সিলে যখন করবে তখন এই নীল স্তম্ভগুলোর বদলে ওটা একটাকে শেড করবে, একটাকে শেড করবে না। যেটা শেড করবে সেটা লিখে দেবে 7। ধরো তুমি 7-এর ছাত্রছাত্রীগুলোর স্তম্ভদের শেড করেছো, তাহলে লিখবে ওই যে এরকমভাবে একটা বক্স দিয়ে যদি তোমরা শেড করো, এরকম একটা বক্স করলে যেরকম শেডটা করবে সেই শেডটা ধরো আমি এরকম শেড করেছি, তাহলে এটা লিখে দেবো ধরো এটা 7-এর ছাত্রছাত্রীরা। হ্যাঁ, আবার যদি তুমি বক্স না করো তাহলে এরকম কালার দিয়েও যদি করো তাহলে এটা করবে। তবে আমি চাইবো তোমরা পেন্সিলে করে শেড দিয়ে করে দাও, পেন্সিলে শেড দিয়ে করো, তাহলে তোমাদের করতে সুবিধা হবে এবং দরকার মতন আমরা মুছেও করতে পারবো।